শুভ অষ্টমীর সকালে স্বাগতম ফোক গল্পে। আজকের গল্প শুরু হচ্ছে শুভ শারদিয়ার শুভ অষ্টমীর সকাল দিয়ে। সকালের শারদিয়ার কোলাহল, বাতাসের চারিদিকে ঢাকের বাজনার আওয়াজ, উলুধ্বনীয় শঙ্খের আওয়াজ আর পুরোহিতের মন্ত্রোচ্চারণের আওয়াজ। শুভ অষ্টমীর সকাল যেন অন্য মাত্রায় পৌঁছচ্ছে। কিন্তু কিছু মানুষের কাছে এই পুজো উৎসবের মধ্যে লুকিয়ে আছে এক রহস্য, যেটা কিনা আগামী নবমী ও দশমীর মধ্যেই উদ্ঘাটন করতে হবে অগ্নিমার্গের চূড়ান্ত সংকেত। কারণ দশমীর দিনে বেজে উঠবে শেষ ঘণ্টা। এটাই সেই গল্প। দেবীর চোখে ছিল সংকেত। তাহলে চলুন দেখা যাক শুভ অষ্টমীর দিনে কি আছে দেবীর সংকেত। শুভ অষ্টমীর সকালে প্রতিটি প্যান্ডেলে বেজে উঠছে ঢাকের ছন্দ, সিঁদুরের গন্ধে ভরে উঠছে বাতাস, আর প্যান্ডেলের প্রতিমাগুলোর চোখে যেন ফুটে উঠছে প্রাণ। কিন্তু দেবীর চোখ, তাতে যেন জীবন নয়, বরং ভবিষ্যতের সংকেত ধরা পড়েছে। রিয়া, অর্ণব আর সৌমিক আগের রাতেই সেই গুহার ভেতরে প্রবেশ করেও বেশি দূর এগোয়নি। কারণ অন্ধকারটা ছিল যন্ত্রণা নয়, এক অজানা টান। আজ তারা প্রস্তুত। টর্চ, নোটবুক, ফোন, এমনকি সঙ্গে নেওয়া হয়েছে একটা ছোট ক্যামেরাও। ভোর 5টা, গ্রামের রাস্তায় এখনো নীরবতা। ধূপের গন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছে, কিন্তু সেই গন্ধ যেন গুহার চারপাশে এসে জমাট বাঁধছে, নিঃশব্দ এক অশুভ আবহ তৈরি করে। সেই ধাতব ঢাকনা এবার আরো সহজে উঠল। ভেতরে নামা সিঁড়িটা পাথরের, ভেজা আর পিছলানো। সৌমিক প্রথম নামলো, তারপর অর্ণব, তারপর রিয়া। প্রত্যেক ধাপে কেমন যেন একটা শব্দ, ধুপ ধুপ করে, যেন নিচে কেউ হাঁটছে। 10টা সিঁড়ি, 20টা, তারপর 40টা। শেষে তারা নামলো একটা গোল ঘরের ভিতর। দেওয়াল জোড়া পুরনো চিত্রকলা, কিন্তু আশ্চর্যের কথা, চিত্রগুলো সবই কোনো এক পৌরাণিক যুদ্ধের কাহিনী নয়, বরং ভবিষ্যতের ভয়ঙ্কর দৃশ্য। একটা ছবিতে দেখা যাচ্ছে গ্রামের একদিকে আগুন লেগেছে, অন্যদিকে লোকেরা অজ্ঞান হয়ে পড়ে আছে, আর তার মাঝখানে একটা প্রতিমার চোখ, তাতে আঁকা সেই একই ত্রিকোণ চিহ্ন। অর্ণব ফিসফিস করে বলল, এই দৃশ্য তো আমরা দেখিনি, কিন্তু এটা কি ভবিষ্যতের ছবি? রিয়া তখন সেই চোখটা খেয়াল করল। সেটার এক কোণে ছোট্ট করে লেখা, অষ্টমীর সন্ধ্যা, সংকেত তৃতীয়বার ফুটে উঠবে। আর সেই সময় হবে সিদ্ধান্তের। চোখ দেখবে, কিন্তু সবাই বুঝবে না। হঠাৎ সৌমিক চিৎকার করে উঠল, রিয়া, পেছনে তাকাও। পেছনে একটা পাথরের ফলক, তার উপর খোদাই করে লেখা 3টি প্রশ্ন। 1, চোখ কেন রক্তিম হলো? 2, ত্রিকোণ কেন 1 নয় বরং 3? 3, যাকে তোমরা পুজো করো সে কি সত্যি রক্ষা করে? প্রশ্নগুলো যেন মগজে ঢুকে যাচ্ছিল। রিয়া কাঁপা গলায় বলল, এই তো সবকিছু শুরু। দেবীর চোখ শুধু সংকেত নয়, এটা আসলে একটা বিচারক। কে সত্য আর কে মিথ্যা, সেটা চোখ দিয়েই দেখা হচ্ছে। আর তখনই ঘটে গেল অদ্ভুত কিছু। ওদের পেছনে থাকা দেওয়ালের গায়ে ধীরে ধীরে ভেসে উঠল ত্রিনেত্র প্রতীকে তৃতীয় রূপ, একটা চোখ যার মণিতে ঝলসে উঠছে আগুনের শিখা। অর্ণব ফিসফিস করল, এই প্রতীকটা তো এখনো কোথাও দেখিনি। তাহলে এটা কি অষ্টমীর জন্য বরাদ্দ? রিয়ার নিঃশ্বাস ফেলল। আমরা হয়তো শুরুতে ভাবছিলাম এটা এক রহস্য, কিন্তু এটা আসলে একটা বিচার। দেবীর চোখ আসলে একটা আয়না, আর অষ্টমী থেকেই শুরু হবে আসল পরীক্ষা। কারা সত্যিকারের শুদ্ধ
আর কারা ইতিহাসকে মুছে দিতে চায়। গুহার ভিতর সেই দেওয়ালে খোদাই করা তৃতীয় চিহ্নটা যেন সময়ের বুকে কোনো ভবিষ্যতের তালা। আগুনের শিখা আঁকা সেই চোখ যেন কারো দিকে তাকিয়ে থাকলেও তা আসলে তাকিয়ে আছে সময়ের গভীরতম গোপনীয়তার দিকে। চারপাশের বাতাস ভারী হয়ে উঠছে, যেন সেই প্রতীক নিজেই নিঃশ্বাস নিচ্ছে। রিয়া, অর্ণব আর সৌমিক অনেকক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারা বুঝে গেছে এই জায়গাটা শুধু ইতিহাসের কোনো হারিয়ে যাওয়া অধ্যায় নয়, বরং কোনো কিছু শুরু হবার স্থান। অর্ণব হাতে নোটবুক বের করে তাড়াতাড়ি আঁকতে লাগলো চিহ্নগুলো, আর সেই প্রতীকের নিচে লেখা গদ্যটা, যখন চোখ জ্বলবে আগুনে তখন আত্মা দেখবে ছদ্মবেশ। রিয়া চোখ বড় করে বলল, এর মানে দাঁড়ায় কেউ আমাদের ভেতরেই আছে, যে আসলে নিজের আসল চেহারা লুকিয়ে রেখেছে। সৌমিক বলল, তবে কি কেউ পুজোর মধ্যে ঢুকে আছে কোনো উদ্দেশ্য নিয়ে? দেবীর চোখ সেই ছদ্মবেশ দেখে ফেলেছে। তিনজনেই একসঙ্গে বাইরে উঠে এলো। সূর্য তখন উঠছে, অষ্টমীর আলো সোনালি হয়ে ছড়িয়ে পড়েছে চারিদিকে। কিন্তু রিয়ার বুকের ভিতর কিছু যেন চেপে বসেছে। তার মনে পড়ে গেল প্যান্ডেলে থাকা সেই নারী দর্শনার কথা, যে গতকাল রাতেও প্যান্ডেলের পাশে দাঁড়িয়ে দেবীর চোখের দিকে তাকিয়ে হাসছিল, একটু অস্বাভাবিকভাবে। সবার মাঝে থেকেও যেন সে কারো ছিল না। গ্রামের প্যান্ডেল এখন জনারণ্যে ভরা, ঢাক, ধনুচি আর উলুধ্বনিতে মেতে আছে সবাই। কিন্তু এই আনন্দের আড়ালেই লুকিয়ে রয়েছে একটি অদৃশ্য ছায়া। রিয়া অর্ণবদের নিয়ে ফের প্যান্ডেলে গেল। এবার তারা ঠাকুরের সামনে দাঁড়িয়ে ভালো করে দেখলো চোখের ভিতর। আজ চোখের ভিতর আগুনের ছায়া স্পষ্ট, ঠিক যেন সেই গুহার দেওয়ালের প্রত্যেকটার মতো। আগুনের রেখা মণিতে ঘুরছে। এক বৃদ্ধ পূজারী, শিবনাথ ঠাকুর, হঠাৎ বললেন, এই আগুনের দৃষ্টি আমি 1971-ও দেখেছি। তখনও এক রাতের মধ্যে গ্রামের 3জন মানুষ নিখোঁজ হয়েছিল। তারপর চোখ থেকে আগুন মিলিয়ে যায়। অর্ণব অবাক হয়ে জিজ্ঞাসা করল, আপনি সেটা কাউকে বলেননি? শিবনাথ ধীরে মাথা নাড়লেন। বললে কেউ বিশ্বাস করতো না, কিন্তু এবার সেই আগুন আবার ফিরেছে। এবার আর শুধু নিখোঁজ নয়, বড় কিছু ঘটতে চলেছে। ঠিক তখনই ভিড়ের ভিতরে এক চিৎকার শোনা গেল, সুমনা কোথায়? আমার মেয়ে কোথায় গেল? একজন মা কাঁদতে কাঁদতে বলছে, সন্ধ্যায় সুমনা দেবীর চোখের দিকে তাকিয়েছিল অনেকক্ষণ। তারপর বলে, মা আমায় ডাকছে, আর এরপরেই সে হারিয়ে যায়। রিয়ার মুখ শুকিয়ে গেল। সৌমিক চাপা গলায় বলল, যারা চোখের দিকে তাকায় তারাই কি সংকেতে টানা পড়ে যাচ্ছে? তারা 3জন একেবারে ঠাকুরের সামনে গিয়ে দাঁড়ালো। আজ চোখের সেই আগুন যেন নড়ছে, কাঁপছে। তারপর এক মুহূর্তে রিয়ার চোখের সামনে সমস্ত আলো নিভে গেল। কয়েক সেকেন্ডের জন্য চারপাশ নিঃশব্দ আর অন্ধকার, কিন্তু সেই নীরবতায় তারা শুনতে পেল একটা কণ্ঠস্বর, সংকেত 3 পূর্ণ, আজ রাতে বিচার হবে। আলো ফিরে এলো। চারপাশের মানুষ বুঝতেই পারল না কিছু, শুধু রিয়া, অর্ণব আর সৌমিক জানলো এবার আর সময় নেই। অষ্টমীর রাতেই সেই ছদ্মবেশী নিজের মুখোশ খুলবে, কিন্তু কিভাবে চেনা যাবে তাকে, আর বিচার কাকে করা হবে? রিয়ার মনে একটাই চিন্তা, দেবীর চোখ দেখেছে, কিন্তু তারা কি সত্যি সময় মতো বুঝতে পারবে দেবী আসলে কাকে দেখছে? প্যান্ডেলের মধ্যে আবার কোলাহল শুরু হয়েছে। ঢাকের তালে মানুষ মেতে উঠেছে ধুনুচি নাচে। কিন্তু রিয়া, অর্ণব আর সৌমিক এখন সেই জনারণ্য থেকেও একা। তাদের ভেতর চলছে এক অদৃশ্য সময়ের সঙ্গে দৌড়। দেবীর চোখের সেই আগুনের প্রতীক, সেই কণ্ঠস্বর, সব মিলিয়ে
তাদের কাছে এটা এখন আর কোনো অলৌকিক কাহিনী নয়, এটা একটা ঘন হয়ে ওঠা সংকেত চিত্র, যার অর্থ না বুঝলে গ্রামের জন্য আসতে পারে ভয়ঙ্কর কিছু। রিয়া বলল, আমাদের সব সিনগুলোকে জোড়া লাগাতে হবে। ঠাকুরের চোখের আগুন, সেই গুহার 3 নম্বর সংকেত, লোক নিখোঁজ হয়ে যাওয়া, আর আজকের সেই কণ্ঠস্বর, সবকিছুই একটা কিছু ইঙ্গিত করছে। সৌমিক স্মার্টফোনে নোট খোলার চেষ্টা করল, কিন্তু আশ্চর্যভাবে ফোনে সিগন্যাল নেই। সে বলল, দেখো, নেটওয়ার্ক কেটে গেছে। এমনটা তো আগে কখনো হয়নি। অর্ণব বলল, গুছিয়ে চিন্তা করো, আমরা শোনার আগেও 3টে প্রতীক আবিষ্কার করেছি। সেই 3টে সংকেত দেবীর চোখে প্রকট হচ্ছে একে একে। আর আজকে সকালে আমরা শুনলাম বিচার হবে রাত্রে, অর্থাৎ রাতের মধ্যেই সেই ছদ্মবেশী মানুষটা ধরা পড়বে। অথবা, রিয়া কথা কেটে বলল, অথবা সে কাউকে ধ্বংস করে দিয়ে চলেও যাবে। এই সময় শোনা গেল প্যান্ডেলের পাশে পুরনো যাত্রা মঞ্চে নাটকের প্রস্তুতি চলছে। সন্ধ্যায় মহিষাসুর মর্দিনী নাটক মঞ্চস্থ হবে। গ্রামের অনেকেই অংশ নিচ্ছে সেই নাটকে। রিয়া হঠাৎ সেই মঞ্চের দিকে তাকিয়ে থমকে গেল। পর্দার আড়াল থেকে বেরিয়ে এলো সেই নারী দর্শনা। তাকে দেখে রিয়ার গায়ে কাঁটা দিয়ে উঠল। তার চুল খোলা, মুখে হালকা আলতা, কিন্তু তার চোখ দুটো যেন অতি প্রাকৃত। আজও সে তাকিয়ে আছে ঠাকুরের চোখের দিকে, ঠিক আগের দিনের মতোই, অস্বাভাবিকভাবে চাউনি স্থির, আবেগহীন। অর্ণব বলল, ও কি নাটকে অংশ নিচ্ছে? রিয়া বলল, হয়তো, কিন্তু আমার মনে হচ্ছে না। ও শুধুই এক অভিনেত্রী। মনে পড়ছে কাল রাতে আমি ওকে দেখেছিলাম একা, ঠাকুরের চোখের দিকে তাকিয়েছিল অনেকটা সময় ধরে। আজও ঠিক একই জায়গায় দাঁড়িয়ে আছে। এই সময় প্যান্ডেলের একদিক থেকে শোনা গেল আরেকটা গুঞ্জন। বিজয়া চক্রবর্তী হারিয়ে গেছে, একজন স্কুল শিক্ষিকা, যিনি অষ্টমীর সকালে প্যান্ডেলে এসে বলেছিলেন দেবী তার চোখে সংকেত পাঠাচ্ছেন। তখন সকলে তা হাসি ঠাট্টায় উড়িয়ে দিয়েছিল। এখন 3 ঘন্টা কেটে গেছে, তার ফোন বন্ধ, কেউ জানে না তিনি কোথায়। রিয়া বলল, এই সব নিখোঁজ মানুষগুলো, তারা সবাই কি দেবীর চোখের দিকে বিশেষভাবে তাকিয়েছিল? হয়তো তারা কেউ কেউ সংকেত বুঝে ফেলেছিল। সৌমিক বলল, তাহলে এবার আমরা বিপদে পড়তে পারি, কারণ আমরাও চোখের দিকে তাকিয়ে সংকেত দেখেছি। ঠিক তখনই চারিদিকের আলো আবার একটু ফিকে হয়ে এলো। হালকা বাতাস বইছে, চারিদিকে শব্দ একটু স্তব্ধ, যদিও চোখে পড়ে না কারো। কিন্তু 3জনেই একসঙ্গে অনুভব করলো এই মুহূর্তে কেউ আছে যে তাদের 3জনের ওপর নজর রাখছে। অর্ণব ঘুরে তাকিয়ে দেখল যাত্রার মঞ্চের পাশেই দাঁড়িয়ে আছে দর্শনা। এবার সে তাদের 3জনের দিকে তাকিয়ে মৃদু হেসে সোজা মঞ্চের ভিতরে ঢুকে গেল। রিয়া আসতে বলল, তাকে অনুসরণ করতে হবে। আমি নিশ্চিত এই নাটকের মধ্যেই কিছু আছে। সেই মহিষাসুর মর্দিনী নাটকটাও তো কিছুই না, ওটা হয়তো ছদ্মবেশের আড়ালে আসল পরিকল্পনার অংশ। সৌমিক বলল, আজ রাতের নাটকের মধ্যেই হয়তো সেই বিচার হবে যার কথা আমরা শুনেছি। তারা সিদ্ধান্ত নিল, আজ রাতের নাটক চলার সময় তারা মঞ্চের পেছনে থাকবে, নজর রাখবে প্রতিটি চরিত্র আর প্রতিটি সংলাপে, কারণ ছদ্মবেশী কেউ হয়তো আজই নিজের আসল রূপে প্রকাশ পাবে। রাত্রি নামছে ধীরে ধীরে, আর তারপরেই একে একে উন্মোচিত হচ্ছে রহস্যের স্তরগুলো। দেবীর চোখ এবার শুধু তাকিয়ে নেই, সে যেন বলছে, তোমরা কি প্রস্তুত? পুরোহিত মশাই ততক্ষণে প্রতিমার আশেপাশে ভক্তদের জটলা সরিয়ে দিয়েছেন। অষ্টমীর অঞ্জলির আগে এমন রহস্যের উদ্ভব, গ্রামের প্রত্যেকের চোখে স্পষ্ট উদ্বেগ, তবুও যেন অলক্ষ্যে এক আকর্ষণ। সবাই থমকে দাঁড়িয়ে আছে প্রতিমা সেই চোখের দিকে তাকিয়ে।
আশেপাশে এক ধরনের নিস্তব্ধতা। শুধু শোনা যাচ্ছে দূরে কোথাও ঢাকের তাল, কাঁসর আর শঙ্খের ধ্বনি। প্রতিমার বাঁ চোখে আঁকা সেই গোলাকৃতি চিহ্ন যেন চোখের ভিতর গেঁথে বসেছে সকলের। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে কেউই এটা অজানা ভাবে না, যেন চেনা, খুব পুরনো, হারিয়ে যাওয়া কোনো গল্প থেকে উঠে আসা। অর্ণব তখন তার হাতের নোটবুকের পাতাগুলোর দিকে তাকিয়ে, কয়েকটা পুরনো লাল কালি দিয়ে লেখা ডায়েরির পাতা, যেগুলো সে রিয়ার ঠাকুরদার পুরনো বাক্সে পেয়েছিল। সেই পাতায় সে এই চিহ্নটাও আগেও দেখেছিল। এই চিহ্নটা 100 বছরও বেশি পুরনো। ঠাকুরদার নথিতে ছিল একটা লুকোনো মন্দিরের সংকেত হিসাবে। তার কণ্ঠে কাঁপুনি। রিয়া পাশে দাঁড়িয়ে, চোখে বিস্ময়। তুমি কি বলতে চাও যে এই প্রতিমার সঙ্গে ওই পুরনো সংকেতের কোনো যোগ আছে? অর্ণব মাথা নাড়ে। শুধু যোগ নয়, আমি ভাবছি এই প্রতিমার চোখে যে সংকেত ফুটে উঠেছে সেটা ইচ্ছাকৃত। হয়তো এই বছরের অষ্টমী ছিল কাউকে কিছু জানাবার জন্য বেছে নেওয়ার দিন। পাশ থেকে মাধব চাচা হঠাৎ বলে ওঠেন, তোমরা কি জানো এই চিহ্নটা 1700 সালের এক পুরনো রাজপরিবারের সঙ্গে জড়িত ছিল। এই গ্রামেও যার প্রভাব ছিল এক সময়। এটা নাকি এক ধরনের রাখাল সংকেত, গোপন বার্তা, যারা শুধুমাত্র নির্দিষ্ট রক্তের মানুষরাই বুঝতে পারত। পুরোহিত মশাই তখন চুপচাপ এগিয়ে আসেন, ধ্যানমগ্ন কণ্ঠে বলেন, এই চিহ্ন শুধু চোখে নয়, মূর্তির বাঁ কানের পেছনেও ছোট করে খোদাই করা আছে। আমি রাতে পুজো শেষে লক্ষ্য করেছিলাম, তখন গুরুত্ব দিইনি, ভাবছিলাম কল্পনা করছি। এই কথাগুলো শুনে গ্রামবাসীরা হঠাৎ কৌতূহলী হয়ে ওঠে। কেউ কেউ ফিসফিস করে বলছে, তবে কি আবার সেই প্রাচীন রহস্য ফিরে এলো? আবার কেউ বলছে, ভগবান কি কোনো সংকেত দিতে চাইছেন? রিয়া ফিসফিস করে অর্ণবকে বলে, আমরা কি খুঁজে দেখতে পারি দাদুর নোটবুকে এরকম আর কিছু লেখা আছে কিনা? হয়তো এই সংকেতের মানে বের করা যাবে। অর্ণব নিচু গলায় জবাব দেয়, আমাদের দেরি করা উচিত হবে না, আজ রাতেই খোঁজ নিতে হবে। হয়তো এই অষ্টমী আমাদের সেই রহস্যের দ্বার খুলে দেবে, যেটা 300 বছর আগে কেউ বন্ধ করে দিয়েছিল। রাত ঘনিয়ে এসেছে। গ্রামের চারপাশ নিস্তব্ধ। পুজোর মণ্ডপে এখন তুলনামূলকভাবে ভিড় কম। ঢাকের শব্দ দূরে ক্ষীণ হয়ে আসছে। সকলে অঞ্জলি দিয়ে বাড়ি ফিরেছে। কেউ কেউ প্রসাদ নিচ্ছে। এই সময়টাই বেছে নিয়েছে অর্ণব আর রিয়া। অর্ণবের হাতে সেই পুরনো খাতা, যেটা তার দাদুর ব্যক্তিগত নোটবুক, আর রিয়ার হাতে একটা ছোট্ট টর্চ। ওরা দুজন মণ্ডপ থেকে খানিক দূরে পুরনো চণ্ডী মণ্ডপের দিকে হেঁটে যাচ্ছে, যেখানে আগে এককালে গোপন মিটিং হতো, গ্রাম পঞ্চায়েতের সিদ্ধান্ত নেওয়া হতো। এখন জায়গাটা প্রায় পরিত্যক্ত। কিন্তু অর্ণবের মনে আছে, তার দাদু বলতেন, যদি কখনো পুরনো সংকেত দেখো তবে মনে রেখো, যেখানে পুজোর ঢাক থামে সেখানে রক্ষিত রহস্য কথা বলে। ওরা যখন চণ্ডী মণ্ডপের ভাঙা সিঁড়ি বেয়ে উঠছে, রাত তখন প্রায় 10:30। চারিদিকে কুয়াশার মতো ধোঁয়া জমেছে। টর্চের আলোয় জোনাকি পোকাদের মতো ধুলো নাচছে বাতাসে। ভাঙা দেওয়ালে লতা পাতা জড়িয়ে আছে, আর দরজার পাশে একটা ছোট মূর্তি, গণেশ ঠাকুর, যার মাথায় শাল পাতা জমেছে। অর্ণব ভেতরে ঢুকেই খাতার একটা পাতায় আঙুল রাখে। দেখো, এখানে লেখা, মূর্তির চোখের সংকেত যখন প্রকাশ পাবে তখন অশরীরী কথকের দৃষ্টি অনুসরণ করো। এই অশরীরী কথক কি তবে কোনো পুরনো ইতিহাসের অভিভাবক, কিংবা কোনো আত্মা? রিয়া কাঁপা গলায় বলে, তুমি বলছো কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করছে? হয়তো। ওই সময় ওদের টর্চের আলো ভেঙে পড়ে সামনের এক দেওয়ালের গায়ে। সেখানে
ধুলোমলিন একটা চিত্র, একটা গোলক, যার মধ্যে স্পষ্ট সেই একই চিহ্ন যা আজ প্রতিমার চোখে দেখা গেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, এই দেওয়ালে পাশে লেখা আছে একটা শ্লোক সংস্কৃতে, দৃষ্টিপাতে গোপন সংকেত প্রকাশ, কিন্তু তা খুলিবে মাত্র উত্তরীয় বাতায়নে। অর্ণব চমকে ওঠে। উত্তরীয় বাতায়ন? দাদু বলতেন পুরনো রাজবাড়ির উত্তর পাশে একটা জানালা ছিল, যেটা কোনোদিন খোলা হয়নি। সেই জানালা নাকি সত্য বলতো। রিয়া বলে, তাহলে আমরা কাল সকালে রাজবাড়িতে যেতে পারি, যদি সেই জানালা এখনো থাকে। অর্ণব মাথা নাড়ে। না, কাল নয়, আজই যেতে হবে। এই সংকেত ইচ্ছে করে অষ্টমীতে প্রকাশ পেয়েছে। আজ রাতের মধ্যে কিছু না কিছু খুলে না ফেললে হয়তো জানালাটা আবার 300 বছরের জন্য বন্ধ হয়ে যাবে। এক অদ্ভুত শিহরণ বয়ে যায় দুজনের শরীর জুড়ে। হাওয়ার শব্দ কানে বাজে, মনে হয় যেন দেওয়ালের ভেতর কেউ নিঃশব্দে ফিসফিস করছে। ওরা একবারে চোখে চোখ রাখে। রাত তখন 11টার কাছাকাছি। এই রহস্যময় রাতে পুজোর আনন্দের ছায়া কিসের দ্বার খুলতে চলেছে? চণ্ডী মণ্ডপ থেকে বেরিয়ে অর্ণব আর রিয়া এবার পা বাড়ালো রাজবাড়ির দিকে। রাত 11টা পেরিয়েছে। পুজোর রাত হলেও গ্রামের ওই দিকটা এখন একেবারে নির্জন। তারা হাঁটছে মাঠের আল ধরে, চারপাশে জোনাকির ঝিলিক আর গাছেদের ছায়া। আকাশে পূর্ণিমার চাঁদ, কিন্তু সেই আলো যেন অদ্ভুতভাবে নিষ্প্রভ মনে হচ্ছে, যেন রাত নিজেই কোনো সংকেত লুকিয়ে রেখেছে। পুরনো রাজবাড়িটা এখন প্রায় ধ্বংসপ্রায়। কোনোদিন এটি ছিল গ্রামের গর্ব, নবরত্নের মতো স্থাপত্য, জমিদারির শেষ চিহ্ন। অর্ণবের ঠাকুরদার বাবা ছিলেন সেই রাজ পরিবারেরই মানুষ। একসময় দুর্ভিক্ষ, রাজনীতি আর কুসংস্কারের ছোবলে রাজবাড়ি পরিত্যক্ত হয়ে যায়। তারপর আর কেউই ওই বাড়ির উত্তর অংশে পা রাখেনি। তবে লোককথা শোনা যায় সেই উত্তরীয় জানালাই নাকি একসময় গ্রামের রক্ষা কবচ ছিল। বাড়ির গেট পেরিয়ে ওরা যখন ভেতরে ঢোকে, তখন রিয়া ফিসফিস করে বলে, তুমি নিশ্চিত তো এটা ঠিক কাজ করছি? অর্ণব চুপ করে থাকে। ভেতরের ভয়টা সেও অস্বীকার করতে পারছে না, কিন্তু আজকের প্রতিমার চোখে সংকেতটা দেখে সে আর নিরুত্তর থাকতে পারেনি। সবকিছু যেন আজ মিলিয়ে যাচ্ছে এক অলৌকিক অঙ্কে। রাজবাড়ির উত্তর পাশের পাথরের সিঁড়ি ধরে ওরা উপরে উঠে এলো। এই অংশটা একেবারে অন্ধকারে ডুবে। ছাদে বাতাসে কর্কশ আওয়াজে দুলছে ছেঁড়া কাপড়, হয়তো কোনো পরিত্যক্ত পর্দা। দেওয়ালে ভাঙা টালির ফাঁকে জবা ফুল গাছ উঁকি দিচ্ছে, যেন প্রকৃতি নিজে চোখ রাখছে তাদের উপর। টর্চের আলোয় ওরা খুঁজতে থাকে সেই উত্তরীয় জানালা। হঠাৎ অর্ণব থেমে যায়। একটা পুরনো কাঠের জানালা, তার চারপাশে অদ্ভুত অলঙ্করণ। সেগুলো আজ ধুলোয় ঢাকা, কিন্তু খুঁটিয়ে দেখলে বোঝা যায় প্রতিটি অলঙ্করণই কোনো না কোনো পৌরাণিক ঘটনার চিহ্ন বহন করছে। জানালার কাঠে হাতে খোদাই করা কিছু লেখা, বছরের পর বছর ধরে সময়ের সঙ্গে ধ্বংসপ্রায়। অর্ণব খাতার পাতাগুলো উল্টে খুঁজে পায় এক ছবি, ঠিক এই জানালার। নিচে লেখা আছে, এই জানালা খুলিলে প্রকাশ পাবে দেবীর দৃষ্টির ধারা, খুলিবে সত্যে, বন্ধ হইবে মিথ্যারে। ও চোখ বন্ধ করে এক মুহূর্ত দাঁড়ায়, তারপর ধীরে ধীরে কাঠের পাটায় হাত রাখে, চেপে ধরে। শুরুতে কিছুই হয় না, তারপর হঠাৎ কর্কশ শব্দে জানালাটা ধীরে ধীরে খুলে যায়। জানালার ওপারটা অদ্ভুতভাবে উজ্জ্বল, যেন কোনো অদৃশ্য আলো তার পেছনে বসে আছে। বাতাস ভারী হয়ে ওঠে, আর সেই আলোয় দৃশ্যমান হয় একটা ছোট টেবিলের উপর ধুলোমলিন পাণ্ডুলিপি। রিয়া থমকে যায়। ওটা কি? অর্ণব টর্চটা সামনে ধরে এগিয়ে যায়। খাতা নয়, তা আসলে এক ধরনের আয়না, যার মধ্যে ঝাপসা প্রতিবিম্ব দেখা যাচ্ছে। কিন্তু আয়নাটা স্বাভাবিক নয়, তার মাঝে
ফুটে উঠছে দেবী মূর্তির চোখ, আর সেই চোখে আবার সেই সংকেত, ঘূর্ণির মতো বাঁকা দাগ, যা এবার রক্তবর্ণে জ্বলজ্বল করছে। হঠাৎ সেই আয়নার চারপাশে আবছা কুয়াশা জমে, আর কুয়াশার মাঝে ভেসে ওঠে এক মুখ, প্রাচীন কঠিন চোখের, পাগলের মতো এলোমেলো চুল মোড়া। মুখটা তাকিয়ে আছে ওদের দিকে, ঠোঁট নড়ে না, কিন্তু চারপাশে শব্দ ভেসে আসে। অষ্টমীতে প্রকাশ, নবমীতে প্রকাশ্য যুদ্ধ। যদি বুঝো সংকেত, তবে প্রস্তুত হও মুক্তির শেষ পথে হাঁটার জন্য। রিয়া আতঙ্কে পিছিয়ে আসে। এটা কি আসলেই ঘটছে? অর্ণব এবার ধীরে ধীরে বলে, আমরা শুধু ইতিহাস খুঁজছিলাম, কিন্তু এখন বোঝা যাচ্ছে ইতিহাস আমাদের খুঁজছে। বিকেলের আলো যখন ধীরে ধীরে রক্তিম হয়ে উঠছিল, ঠিক তখনই পুরনো রাজবাড়ির খোলা বারান্দায় বসে অর্ণব অন্যমনস্কভাবে ছাদের ধারে তাকিয়েছিল। এক অদ্ভুত উত্তেজনা আর অস্থিরতা ওর বুকের ভিতর জমাট বাঁধছিল। পুজোর কোলাহল চারপাশে থাকলেও ও যেন একটা ভিন্ন জগতের মধ্যে ঢুকে পড়েছে। সকালে জাদুবিদ্যার বইতে দেখা সেই প্রাচীন প্রতীকটা বারবার ওর চোখের সামনে ভেসে উঠছিল। এক গোল চক্র, চারপাশে 8টি সূক্ষ্ম রেখা, ঠিক যেন দেবীর কপালের মধ্যিখানে গোপনভাবে আঁকা হয়েছিল সেই চিহ্ন। এতদিন ধরে পুরনো ইতিহাস আর তন্ত্রবিদ্যার খোঁজ করতে গিয়ে এমন প্রতীক আগে ও কখনো দেখেনি। তাহলে এর উৎস কি, আর কেনই বা এটা অষ্টমীর সকালে দেবীর চোখে দেখা গেল? ওর সামনে বসে থাকা রিয়া সেই সময় 1 কাপ চা হাতে ওর দিকে এগিয়ে এলো। তোমার মুখে আবার সেই ভয়ের ছায়া অর্ণব? আমাদের পরিবারে বহু বছর আগেও এই চিহ্ন দেখা গেছিল। শোনো, আমি তোমাকে একটা পুরনো জিনিস দেখাবো। অর্ণব চোখ মেলে তাকালো। কি জিনিস? রিয়া ওকে সাথে নিয়ে গেল দোতলার ভিতরের এক গোপন কক্ষে, যা সারা বছর তালাবন্ধই থাকে। অনেক কাঠখড় পুড়িয়ে তালা খুলে ঘরে ঢোকার পর কাঠের পুরনো একটা বাক্স থেকে ও বের করলো একটা পাতলা রক্তচূড় রঙের কাপড় মোড়ানো পুরনো পুঁথি। এই পুঁথিটার নাম ত্রিনয়নী সংকেত। আমার দাদুর ঠাকুরদা নাকি এটা কোনো নেপালি সন্ন্যাসীর কাছ থেকে এনেছিলেন। অর্ণবের হাত কাঁপছিল উত্তেজনায়। পুঁথিটার পাতাগুলো কাঠের মতো শক্ত, তাতে প্রাচীন লিপিতে লেখা অসংখ্য মন্ত্র এবং মাঝে মাঝে কিছু রহস্যময় চিত্র। হঠাৎ এক পাতায় ওর চোখ আটকে গেল। সেই প্রতীক একদম এক, চারপাশে খোদাই করা অক্ষরে লেখা ছিল, যেই চোখে জাগে সংকেত, সেই মূর্তি জানায় মুক্তির পথ। মৃণাল ফিসফিস করে বলল, এর মানে কি? রিয়া বলল, আমি নিজেও জানি না, তবে দাদু বলতেন এই প্রতীক দেখা মানেই কিছু আসতে চলেছে, একটা সময়ের দ্বার খুলতে চলেছে। ঠিক সেই মুহূর্তে নিচ থেকে কেউ জোরে চিৎকার করে উঠল, মা! মার চোখ থেকে আবার সেই রক্ত পড়ছে। দুজনেই চমকে উঠে ছুটে নামলো নিচে। ঠাকুর ঘরে ঢুকে দেখে দেবীর ডান চোখের কোণ থেকে লালচে কিছু একটা ফোঁটা ফোঁটা ঝরে পড়ছে। পুরোহিত, স্থানীয় গ্রামবাসীরা সবাই স্তব্ধ, কারো মুখে কোনো শব্দ নেই। পুরোহিত গম্ভীর গলায় বললেন, এটা শুধু অলৌকিক না, এটা সংকেত। কারো চিহ্ন দেওয়া কাজ শেষ হয়নি। পুজোর শেষে এই দেবী আমাদের জন্য কি বার্তা রেখে যাবে সেটা এখনো অজানা। চোখে ভয়, মনে ধন্দ। সৌমিকের অষ্টমী রাতটা কেবল শুরু হলো। রাত নেমে এসেছে ধীরে ধীরে, অথচ রাজবাড়ির আঙিনায় যেন অজানা এক অস্থিরতা জমে উঠছে। আকাশে চাঁদের আলো ঢেকেছে মেঘের ছায়া, আর মন্দিরের চাতালে দাঁড়িয়ে অর্ণব অনুভব করছিল চারিদিকের নিস্তব্ধতা যেন হঠাৎ গা ছমছমে হয়ে উঠছে। পুজোর উন্মাদনার মধ্যেও আজ গ্রামের মানুষের মুখে কিছুটা ভীতির রেখা। দেবীর চোখ থেকে দ্বিতীয়বার রক্তদৃশ্য কিছু ঝরে পড়া ঘটনাটা
চারিদিকে আলোড়ন তুলেছে। পুরোহিত মুখে বলল যে মা চঞ্চলা হয়েছেন, কিন্তু অর্ণব বুঝেছিল এ কেবল বিশ্বাসের কথা নয়, এই রহস্যের ইঙ্গিত। রিয়ার হাত ধরে সে আবার সেই গোপন কক্ষে ফিরল। ত্রিনয়নীর সংকেত নামের সেই পুঁথিটা খুলে আবার পড়তে শুরু করলো। কিন্তু এবার পেছনের পাতাগুলোতে যা দেখলো তাতে ওর গলা শুকিয়ে এলো। একটা পাতায় আঁকা ছিল একটা পুরনো দুর্গা মূর্তি, কিন্তু সেই মূর্তির একটি চোখ স্বাভাবিক, আর অন্য চোখে আঁকা ছিল ঠিক সেই প্রতীকটা, গোলাকার চক্র ও 8টি রেখা। নিচে লেখা ছিল, অষ্টম চিহ্ন যখন জাগে, রুদ্ধ ইতিহাস ফিরে আসে, দেবীর চোখে লুকিয়ে থাকে তন্ত্রলোকের প্রবেশ পথ। অর্ণব তখন উপলব্ধি করল এই প্রতীক, এই রক্তপাত আর দেবীর চোখ সবই একটা বৃহৎ গোপন ইতিহাসের অংশ, একটা তন্ত্রলোক, অর্থাৎ এমন এক জগৎ যার দরজা কেবল এই সংকেতের মাধ্যমেই খোলে। রিয়া, এই লেখাটা দেখো, এটা কি মানে করতে পারো? রিয়া ধীরে ধীরে বলল, তন্ত্রলোক, আমার দাদু বলতেন রাজপরিবার একসময় তান্ত্রিকদের আশ্রয়দাতা ছিল। এখানে বহু বছর আগে এক তান্ত্রিক গুরু নাকি এক লোক খুঁজে পেয়েছিলেন, যা ছিল পৃথিবীর আর 5টা জায়গা থেকে সম্পূর্ণ আলাদা। কিন্তু সেই পথ বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ সেটি বিপজ্জনক হয়ে উঠেছিল। তাহলে কি এই প্রতীক তারই ইঙ্গিত? রিয়া জবাব দিল, হ্যাঁ, আমার মনে হয় এই প্রতীক সেই বন্ধ দরজার চাবি। আর মা দুর্গার মূর্তি কেবল দেবী মূর্তি নয়, এটা হয়তো সেই প্রবেশপথের পাত্র। ঠিক তখনই বাইরে থেকে একটা চিৎকার ভেসে এলো, মন্দিরের পেছনে পাথর খুলে যাচ্ছে, কেউ গিয়ে দেখো। অর্ণব বা রিয়া ছুটে গিয়ে দেখলো, যেখানে আগে একটা বড় পাথর ছিল সেটা ভেঙে গিয়েছে এক পাশে, আর তার নিচে বেরিয়ে এসেছে ছোট্ট একটা পাথরের সিঁড়ি, যেটা নেমে যাচ্ছে অন্ধকার পাতালের দিকে। গ্রামবাসীরা ভয় আর কৌতূহলে দাঁড়িয়ে, কেউ কেউ মন্ত্র পড়া শুরু করেছে, আর পুরোহিত চুপচাপ মাটির দিকে তাকিয়ে কি যেন হিসেব করছেন। অর্ণব ধীরে ধীরে সিঁড়ির ধারে গিয়ে দাঁড়ালো। বাতাসটা যেন হঠাৎ ঠান্ডা হয়ে গেল। নিচ থেকে উঠে আসছিল এক অদ্ভুত ধাতব গন্ধ আর কিছু নরম ধীর শব্দ, ঠিক যেন কেউ নিচে অপেক্ষা করছে শত বছর ধরে। রিয়া, আমাকে নামতেই হবে। রিয়া ওর হাত চেপে ধরল। একা নয়, আমরা একসাথেই যাব। আর তখনই ঠাকুরঘর থেকে ভেসে এলো এক মৃদু মন্ত্রোচ্চারণের আওয়াজ। কেউ একজন দেবীর মূর্তির সামনে বসে জপছে, কিন্তু কে? অর্ণব বা রিয়া পেছনে ফিরে তাকিয়ে দেখে ঠাকুর ঘরের ভিতর বসে আছে একজন প্রবীণ মানুষ, কপালে চন্দনের তিলক, চোখ দুটো বন্ধ, ঠোঁটে একটানা মন্ত্রোচ্চারণের ধ্বনি, সাদা ধুতি আর গা ঢাকা দেওয়া ধূসর চাদরে মোড়া। সেই মানুষটিকে দেখে রিয়া ফিসফিস করে বলল, ওই লোকটা, আমি ওকে চিনি না, কিন্তু যেন কোথাও দেখেছি। অর্ণবের কপালে চিন্তার ভাঁজ। এই সময় মন্দিরে এমন একজন এলেন কোত্থেকে? গ্রামবাসীদের মধ্যেও তো নন। লোকটা ধীরে ধীরে চোখ মেলে তাকালো ওদের দিকে। চোখ দুটো যেন অনন্ত পুরনো কোনো ইতিহাসে ভার বয়ে বেড়াচ্ছে। চোখে ভয় নেই, বিরক্তিও নয়, শুধু এক ধরনের নিঃশব্দ আহ্বান। লোকটি উঠে দাঁড়িয়ে খুব ধীরে বলল, তোরা খুঁজছিস উত্তর, কিন্তু প্রতিটা উত্তরের আগে আসে প্রশ্নের মূল্য। রিয়া বিস্ময়ে জিজ্ঞাসা করল, আপনি কে? লোকটি মৃদু হাসলেন, আমি এই মন্দিরের রক্ষক। রাজবাড়ির মন্দিরের ইতিহাস তোদের জানা নেই, তোদের ঠাকুরদাদার দাদাও যাকে ভুলে গেছেন, আমি সেই ইতিহাসের পাহারাদার। অর্ণব দ্বিধা না করে জিজ্ঞাসা করল, দেবীর চোখে যে চিহ্ন দেখা যাচ্ছে সেটা কি? কেন সেটা বারবার রক্ত মাখা হচ্ছে? লোকটি একটু চুপ করে রইল, তারপর বলল, সেই চোখ দেবী নন, তার মাধ্যম। সংকেত এসেছে কারণ সময় ঘনিয়ে এসেছে। 300 বছর আগে রাজপরিবার এক তান্ত্রিক গোষ্ঠীর রক্তপথ বন্ধ করেছিল।
তাদের নেতা ত্রিনয়নাচার্য, যিনি তন্ত্রলোকের দরজা খুলতে চেয়েছিলেন। দেবী তখন রক্ষা করেছিলেন এই পৃথিবীকে, কিন্তু ত্রিনয়নাচার্য মরে যাননি, তিনি অন্তর্ধান করেছিলেন। তার শক্তি, তার চিহ্ন আজ ফের ফিরে এসেছে। অর্ণবের মনে হঠাৎ একটা বিদ্যুৎ খেলে গেল। সে বলল, সেই লোকটা যে রাতে পুজোর আগের রাতে এখানে এসেছিল, সেই বারান্দায় ছায়া দাঁড়িয়েছিল, ও কি ত্রিনয়নাচার্যেরই কোনো ছায়া? পুরোহিত রূপী সেই মানুষটি মাথা ঝাঁকালো। হ্যাঁ, ও এখন কেবল শরীর নয়, এক বিভীষিকা, যা প্রতীক চিহ্ন জাগিয়ে তোলে, ইতিহাসকে পেছন থেকে টেনে নিয়ে আসে সামনে। আর আজ অষ্টমীর রাত। এই রাতে সবচেয়ে দুর্বল হয় এই দেবী মূর্তি ও মানবিক সীমারেখা। ঠিক তখনই মন্দিরের পেছনে সেই পাতাল সিঁড়ি থেকে এক ঠান্ডা ধাতব গন্ধ আবার প্রবল হয়ে উঠল, যেন অন্ধকারের নিচ থেকে উঠে আসছে কিছু। গ্রামবাসীরা ইতিমধ্যেই ভয় পেয়ে সরে গেছে। অর্ণব রিয়ার দিকে তাকিয়ে বলল, আমাদের নিচে নামতেই হবে। পুরুষতান্ত্রিক সমাজের ঘেরাটোপ ভেঙে অর্ণব বুঝতে পারছিল এখন সময় শুধু পাণ্ডিত্য বা যুক্তির নয়, হৃদয়ের তাগিদের। সে পকেট থেকে মোবাইল বের করে ফ্ল্যাশ অন করল, কিন্তু অদ্ভুতভাবে আলো জ্বলেনি। রিয়াও একই ফল পেল। লোকটি বলল, এই পথ আলোতে চলে না। আত্মবিশ্বাস আর বিশ্বাসই এখানে দিশা দেয়। সিঁড়িতে পা রাখতেই নিচের অন্ধকার যেন গাঢ় হয়ে এলো। নিচে নামার সাথে সাথে একটা ধাতব দরজার সামনে এসে দাঁড়ালো তারা। দরজার গায়ে খোদাই করা সেই চিহ্ন, গোল বৃত্তে 8টি রেখা। অর্ণব হাত বাড়িয়ে স্পর্শ করতেই দরজাটা ধীরে ধীরে খোলা শুরু করলো। ভেতরে ধোঁয়াচ্ছন্ন একটা কুঠুরি। কুঠুরির দেওয়ালে অদ্ভুত সব প্রতীক আঁকা। চারিদিকে পুরনো মাটির প্রদীপ, আর ঘরের এক কোণে রাখা আছে একটা ছোট কাঠের বাক্স, তাতে আবারও সেই প্রতীক খোদাই করা। রিয়া ধীরে ধীরে বলল, এই বাক্সে কি আছে সেই তন্ত্রলোকের প্রবেশপথের মূল চাবি? অর্ণব উত্তর দেওয়ার আগেই হঠাৎ পেছনে সিঁড়ি দিয়ে পা ফেলার শব্দ। তারা পেছনে ঘুরে দেখে ছায়ায় ঢাকা দাঁড়িয়ে আছে এক লম্বা গাম্ভীর্যপূর্ণ পুরুষ অবয়ব। চোখ দুটো লালচে, ঠোঁটে হালকা হাসি, ঠিক যেমনটা অর্ণব স্বপ্নে দেখেছিল। লোকটি শান্ত কণ্ঠে বলল, তোমরা ঠিক সময়ই এসেছ, এখন খেলা শুরু হোক। মাঝরাতে অরণ্যের বুক যেন হঠাৎ নিস্তব্ধতার কোল থেকে উঠে এসে গিলে ফেলল সমস্ত শব্দকে। শুধু বনের ভিতর দিয়ে ছুটে চলা 3টি টর্চ লাইটের ফোকাসে মাঝে মাঝে স্পষ্ট হচ্ছিল বড় বড় শাল গাছের গুঁড়ি আর ভেজা পাতার স্তূপ। সৌমিক, রিয়া আর অর্ণব তিনজনেই এক প্রকার নিঃশব্দে এগিয়ে চলেছে সেই পুরনো পথে, যেখানে একসময় বন্যপ্রাণীর চলাচল ছিল স্বাভাবিক, কিন্তু আজ সেই নির্জনতার মাঝে অদ্ভুত এক ভারী চাপ অনুভব হচ্ছিল, যেন গাছেরা নিজেরাই চোখ মেলে তাকিয়ে আছে। এই জায়গাটা চেনা চেনা লাগছে না? হঠাৎ রিয়া নিচু স্বরে বলে উঠল। অর্ণব আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, কোথা থেকে চেনা লাগে? রিয়া বলল, এই গাছটা, এই ভাঙা শিকলটা, আমি একটা পুরনো ছবিতে এগুলো দেখেছিলাম, বাবার পুরনো গবেষণা ডায়েরিতে। সৌমিক থেমে গিয়ে একটা ছোট্ট জঙ্গলের দিকে এগোলো। সেখানে মাটির উপর পড়েছিল কিছু পাথরের টুকরো, আর মাঝখানে একটা বৃত্তের মতো গঠিত জায়গা, যেন একটা পুরনো যজ্ঞকুণ্ড। এই জায়গাটা, এখানে কি সেই উৎসব হতো? সৌমিক গলা থরথর করে কেঁপে উঠল। অর্ণব পাথরের পাশে হাঁটু গেড়ে বসে খুঁটিয়ে দেখতে লাগলো। হঠাৎ সে বলল, এই দাগগুলো দেখো, এগুলো আগুনে পোড়ার দাগ, আর এখানেই কিছু ছাইয়ের মতো জিনিস এখনো জমে আছে। রিয়া নিচু হয়ে বলল, এই ছাইটা স্বাভাবিক না, কেমন গন্ধ বেরোচ্ছে, পোড়া কাঠের নয়, যেন মাটির সঙ্গে মেশানো কিছু রাসায়নিক পদার্থ। সৌমিক তখনই ব্যাগ থেকে তার ছোট্ট পোর্টেবল ল্যাব কিট বের করলো। কিছুটা ছাই তুলে
টেস্ট করতেই এক অদ্ভুত রিয়াকশন হতে থাকলো। ছাইটা লালচে রঙে ঝলকে উঠল, তারপর এক মুহূর্তে নিভে গেল। এটা অদ্ভুত কিছু, সাধারণ যজ্ঞে এ ধরনের কিছু ব্যবহার হয় না, বলল সৌমিক। রিয়া হঠাৎ বলল, আমার মনে হচ্ছে দুর্গার চোখে যে চিহ্নটা দেখা গিয়েছিল সেটা এখানেই শুরু হয়েছিল। এই বৃত্তটা হয়তো সেই চিহ্নের কেন্দ্র। তাদের চারপাশে হঠাৎ বাতাসের সুর পাল্টে গেল। ঝিরঝির করে গাছের পাতা নড়ে উঠল, আর সেই বাতাসে ভেসে এলো এক ধরনের গলা। স্পষ্ট নয়, কিন্তু যেন অনেক গলার সমন্বয়ে বলা কোনো মন্ত্র অথবা প্রাচীন সঙ্গীত। তিনজনেই স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। সৌমিক ফিসফিস করে বলল, কেউ আছে, এদিকে আসছে। রিয়ার চোখ বড় হয়ে গেল। ওটা কি, আলো? গভীর জঙ্গল থেকে হঠাৎ বেরিয়ে এলো এক ঝলক আলো, যেন কুয়াশার মধ্যে হারিয়ে যাওয়া প্রদীপের শাড়ি। সেই আলো এগিয়ে আসছিল ধীরে ধীরে, আর তাদের দিকেই। তিনজন একসাথে সরে গিয়ে একটা পাথরের আড়ালে লুকিয়ে পড়ল। টর্চ নিভিয়ে নিঃশব্দে তারা তাকিয়ে রইল সেই অদ্ভুত দৃশ্যের দিকে। কুয়াশার মধ্যে দেখা গেল সাদা কাপড় পরা একদল মানুষ, তাদের মুখ ঢাকা, হাতে প্রদীপ, আর তারা ঘুরে ঘুরে সেই বৃত্তের চারপাশে কিছু বলছে। রিয়া ধীরে ধীরে বলল, এরা কি কোনো প্রাচীন উপাসক গোষ্ঠীর লোক, এখনো টিকে আছে? সৌমিকের কণ্ঠ রুদ্ধ, হয়তো এরকমই কিছুই। আর এই রকম কারো হাতেই লুকিয়ে আছে সেই গুপ্ত সংকেত, যে চিহ্ন দেবীর চোখে উঠে এসেছে। আরও কিছুক্ষণের জন্য তারা নিশ্চুপ থাকলো, কারণ তারা বুঝে গিয়েছিল এই সন্ধান শুধু ইতিহাসের নয়, বরং তাদের সামনে দাঁড়িয়ে থাকা এক বিপদেরও ইঙ্গিত দিচ্ছে। কুয়াশায় ঢাকা সেই রহস্যময় দৃশ্যের সামনে তিনজন যেন পাথরের মতো দাঁড়িয়েছিল। আলো হাতে মুখ ঢাকা লোকগুলো ধীরে ধীরে সেই পাথরের বৃত্তের চারপাশে ঘুরছিল। প্রত্যেকের ঠোঁটে ছিল একই সাথে গম্ভীর এবং কাঁপা গলায় উচ্চারিত কোনো এক অজানা ভাষার মন্ত্র। বাতাসে একটা ধাতব গন্ধ ছড়িয়ে পড়ছিল, যেন আগুন, ধূপ আর কিছু মৃত জিনিসের পোড়া গন্ধ মিশে গেছে। ইয়ার হাত ঠান্ডা হয়ে গেছে। সে সৌমিকের হাত চেপে ধরল। এই তো, এই জায়গাটাই সেই উপাসনার কেন্দ্র। এরা এখনো করছে সেটা। দুর্গার চোখে যে চিহ্নটা এসেছিল, তার মানে এরাই কিছু করেছে মূর্তির সাথে, ঠিক পুজোর আগেই। তার গলা কাঁপছিল। সৌমিক তার মোবাইল ক্যামেরাটা অন করলো, যতটা সম্ভব নিঃশব্দে। আমরা প্রমাণ সংগ্রহ করতেই এসেছি, এটা ডকুমেন্টিং করতে হবে, পরে কেউ বিশ্বাস করবেই না। অর্ণব বলল, তারা যদি আমাদের দেখে ফেলে, তবে সেটা হবে আমাদের শেষ রাত। সৌমিক ফিসফিস করে উত্তর দিল। হঠাৎ সেই বৃত্তের মাঝখানে থাকা একটা বুড়ো লোক, তার চোখ দুটো ছিল সম্পূর্ণ সাদা, যেন কোনো দৃষ্টি নেই। সে দুহাত তুলে মন্ত্র থামিয়ে কিছু বলল, এবং অন্য সবাই আচমকা স্তব্ধ হয়ে গেল। তারপর সেই বুড়ো লোকটা একটা ছোট কাঠের বাক্স বার করলো। সেটার গায়ে আঁকা ছিল সেই একই প্রতীক। দুর্গার চোখে দেখা গিয়েছিল যে চিহ্ন, সেটা ওটা ওটা সেই বাক্স। আমি এটা বাবার ডায়েরিতেও দেখেছিলাম। রিয়া হঠাৎ চাপা গলায় বলে উঠল, তুই কি বলছিস? বাবা বলতো এই বাক্সে এমন কিছু ছিল যেটা কখনো প্রকাশ করা উচিত নয়। সেটা একটা মন্ত্র নয়, কোনো দেবতা নয়, বরং একটা পুরনো শক্তি, যেটা মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না। এই কথা বলার সঙ্গে সঙ্গেই হঠাৎ সেই বুড়ো লোকটা বাক্সটা খুলে দিল, আর মুহূর্তে বাতাস ভারী হয়ে উঠল, যেন চারপাশের সমস্ত শব্দ চুপ করে গেল। এমনকি রাতের পতঙ্গদের ডানার আওয়াজও থেমে গেল। বাক্স থেকে বেরোতে লাগলো একটা কুয়াশার মতো কালো ধোঁয়া। সেটার ভিতরে ছিল এক ধরনের আচ্ছন্ন করা নীল আলো, যা কোনো নিয়ম মানছিল না। বাতাসের বেগ, দিশা বা অভিকর্ষণ সবকিছু অগ্রাহ্য করে সেটা ঘুরতে লাগলো বাতাসে। তিনজন তখনও পাথরের আড়ালে। অর্ণব আসতে বলল, আমরা এখনই চলে যাই। আমি বলছি, এটা আর
ইতিহাস নয়, এটা বাস্তব বিপদ। সৌমিক বলল, না, এখন চলে গেলে আমরা কোনো কিছুর মানে বুঝবো না। আমাদের আরো জানার দরকার আছে। এই চিহ্ন, এই বাক্স, এই লোকেরা, এরা কেউ সাধারণ নয়। রিয়া হঠাৎ একটা কথা মনে করে বলল, বাবার ডায়েরিতে একটা লাইন ছিল, যেদিন দেবীর চোখে প্রতীক দেখা যাবে সেই রাতেই পুরনো সিল ভাঙা হবে এবং সময় উল্টো পথে হাঁটবে। সৌমিক শিউরে উঠল, মানে আজ রাতেই সেটা শুরু হয়েছে? রিয়া মাথা নেড়ে বলল, হ্যাঁ, এবং হয়তো আমরা শেষ মানুষ যারা এর প্রমাণ জোগাড় করতে পারি। ঠিক তখনই হঠাৎ একটা ডাল ভেঙে পড়ল ওদের পাশেই। আওয়াজটা জঙ্গলের নিস্তব্ধতা চিরে ছড়িয়ে গেল বাতাসে। লোকগুলোর মধ্যে একজন চমকে উঠে মাথা ঘুরিয়ে বলল, কারো উপস্থিতি আছে এখানে। তিনজনের শির দ্বারা বেয়ে ঠান্ডা ঘাম বয়ে গেল। সৌমিক ফিসফিস করে বলল, দৌড়াও, আর দৃষ্টি পড়লে খতম। অর্ণব আর রিয়া সঙ্গে সঙ্গে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে পেছন দিকে দৌড় দিল। পেছন থেকে ভেসে এলো গলা, ধর ওদের, ওরা জানে, ওদের থামাতে হবে। ঘন জঙ্গলে দৌড়াতে দৌড়াতে কাঁটা গাছ, পিচ্ছিল পাতা আর ঘাসে পা পিছলিয়ে বারবার পড়ে যাচ্ছিল তারা, কিন্তু তারা জানতো থামা মানেই শেষ। এক সময় দৌড়ে এসে তারা পৌঁছলো একটা শুকনো কুয়োর পাশে। অর্ণব বলল, ভেতরে নামবো। সৌমিক আর রিয়া একসাথে মাথা নাড়ল। সৌমিক বলল, হয় ভেতরে লুকাও, নয়তো মরো। তিনজন লাফ দিয়ে নামলো সেই কুয়োর ভেতরে। অন্ধকার, স্যাঁতস্যাঁতে, কিন্তু আপাতত নিরাপদ। তবে উপরে তখনও সেই গলা, তারা এখানে কোথাও আছে, খুঁজে বের করো, আজ রাতেই ভেতরের পথ খুলে যাবে। তারা শেষমেশ খুঁজে না পেয়ে ফিরে যায়। অনেকক্ষণ পরে তারা কুয়ো থেকে বেরিয়ে চলে আসে। সন্ধ্যা নেমেছে শহরের আকাশে। শহরের গলিপথ আর বাজার এলাকায় অষ্টমীর ভিড় কমতে শুরু করেছে ধীরে ধীরে। তবে দক্ষিণ কলকাতার গঙ্গাবক্ষ পেরিয়ে হুগলি নদীর পূর্ব পাড়ে সেই পুরনো বাগান বাড়িটি যেন ভিন্ন এক ছন্দে চলেছে। অর্ণব, রিয়া আর সৌমিক এর চোখ তখন আর শুধু রহস্য নয়, বরং সময়ের সঙ্গে পাল্লা দেওয়ার এক অসম লড়াই। কিছু একটা তো লুকিয়ে রাখা হয়েছে এই বাগানে। অর্ণব ফিসফিস করে বলল। সিঁড়ির নিচে ছোট্ট ঘরটার সামনে দাঁড়িয়ে, ঘরটা বাইরে থেকে বোঝার উপায় ছিল না। লতা পাতা আর ইট পাথরের প্রাচীন স্তূপে ঢাকা ছিল ওটা। সৌমিকের চোখে পড়ার পর ঘরটার চারপাশে জঙ্গল, একটু সাফ করতেই বেরিয়ে আসে লোহার একটা ছোট্ট দরজা। দরজার গায়ে আঁচড়ের দাগ, কিছু অংশে রং উঠে গিয়েছে, আর একটা কুলুঙ্গিতে লেখা 1720, অভয়ার আশ্রয়। রিয়ার কাঁধে ভর দিয়ে অর্ণব নিচু হয়ে দরজার তালাটা পরীক্ষা করল। পুরনো লক, কিন্তু নষ্ট না। সৌমিক ব্যাগ থেকে বের করলো ছোট্ট একটা সেট লকপিক। মিনিট কয়েকের মধ্যেই তালাটা খুলে গেল ক্লিক করে। ঘরের ভেতরে ঢুকতেই গা ছমছমে একটা ঠান্ডা অনুভব করলো তারা। ভেতরটা অন্ধকার, ছাদ থেকে মাকড়সার জাল ঝুলছে। কুয়াশা ভরা বাতাসে একটা ভেজা গন্ধ, মিশে আছে পুরনো ধোঁয়ার, কাঁচের আর কাগজের গন্ধ। ওরা টর্চ জ্বালিয়ে এগোতেই চোখে পড়ল কিছু কাঠের সিন্দুক, ধুলোমলিন কাগজ আর একটা প্রাচীন ছবি, দেবী দুর্গার চোখ। কিন্তু এই ছবিটা ভিন্ন। দেবীর ডান চোখে আঁকা ছিল একটা ছোট্ট প্রতীক, একটি ত্রিভুজের মধ্যে জ্বলন্ত সূর্য। ঠিক সেই প্রতীকটাই যেটা প্রথম তারা দেখেছিল চিত্রাঙ্গদার বাড়ির ফটোয় এবং মূর্তির চোখে। এবার তার উৎস মিলল এই ঘরটা, এই দুর্গা চিত্র। সৌমিক নিচু গলায় বলল, এই ঘরটাই সম্ভবত অভয়ের আশ্রয়। ছবিটার পিছনে ছিল একটা ছোট্ট ধাতব বাক্স। অর্ণব সেটার ঢাকনাটা খুলতেই বেরিয়ে এলো ছোট্ট কিছু কাগজ আর একজোড়া মোটা চাবি। এক কাগজে আঁকা ছিল সেই একই প্রতীক এবং নিচে লেখা, যা লুকোনো হয়েছে চোখের গভীরে তা খুঁজে পাবে অগ্নিস্নানের পর। 9টি চোখে সঞ্চারিত হবে
শক্তির প্রবাহ, এটাই অগ্নির সংকেত। তারা স্তব্ধ হয়ে গিয়েছিল। নটি চোখ, অগ্নিস্নান, এই প্রতীক কেন এত জায়গায়? রিয়া ছবিটার চোখে আলোর রশ্মি ফেলতেই বুঝলো চোখটা যেন অদ্ভুতভাবে খাঁজ কাটা। টর্চের আলো পড়তেই পাথরের মতো কিছু একটা চকচক করলো ভেতর থেকে। এই চোখেই লুকিয়ে আছে আসল সংকেত। রিয়া ফিসফিস করে বলল, এখন তাদের সামনে দুটো রাস্তা, একটা এই প্রতীক কোথা থেকে এসেছে সেটা জানা, আর আরেকটা অগ্নিস্নান মানে কি, কোথায় সঞ্চারিত হবে শক্তির প্রবাহ। তার মানে অষ্টমীর রাতেই খুলবে রহস্যের এক বড় দরজা, আর তার চাবিটা হয়তো তাদের হাতেই এসে গেছে। কিন্তু তখনও তারা জানতো না এই রহস্যের পেছনে আছে এমন এক ইতিহাস যা শুধু দুর্গাপূজার সঙ্গে নয়, সম্পর্কিত এক বিপুল রাজদ্রব্য, বিশ্বাসঘাতকতা আর পুরনো কলকাতার এক মুছে যাওয়া অধ্যায়ের সঙ্গে। অর্ণব ছবির চোখের পিছনে সে ছোট্ট ধাতব খাঁজ থেকে যখন গোলাপি রঙের কাঁচের মতো দেখতে একটা বস্তু বের করলো, তখন ওদের মনে হচ্ছিল যেন কোনো গুপ্তধনের প্রথম অংশ হাতে এসেছে। বস্তুটা দেখতে ছোট, কিন্তু খুব নিখুঁতভাবে ঘষে পালিশ করা, একেবারে যেন কোনো প্রাচীন যন্ত্রাংশের টুকরো। সেটার মধ্যে সূক্ষ্মভাবে খোদাই করা ছিল সেই ত্রিভুজের মধ্যেকার সূর্য প্রতীক। এই জিনিসটা একটা চাবি, শ্রমিক ফিসফিস করে বলল, তবে সাধারণ চাবি নয়, এটা বোধহয় কোনো যান্ত্রিক দরজা খোলার জন্য। তাদের আর এক মুহূর্ত দেরি করা চলবে না, কারণ পূজা মণ্ডপে তখন চলছে সন্ধি পুজোর তোড়জোড়। সময় গড়িয়ে যাচ্ছে, বাইরে থেকে ভেসে আসছে ঢাকের শব্দ, শঙ্খ আর মন্ত্রোচ্চারণ। কিন্তু এই তিনজন জানে এই সন্ধি শুধু দেবীর নয়, এই সন্ধিক্ষণে খুলতে চলেছে অতীতের সেই বন্ধ দরজা যা তিল তিল করে গড়ে উঠেছিল 300 বছর ধরে। ওরা ছবি, চাবি আর বাক্সটা নিয়ে ফিরে এলো বাগানবাড়ির মূল কক্ষের কাছে। বাড়িটার পেছনে একটা পুরনো টালির ঘর ছিল, যেটাকে আগে কেয়ারটেকারদের রান্নাঘর ভাবা হয়েছিল। কিন্তু অর্ণবের হঠাৎ খেয়াল হয় সেই ঘরের এক কোণে একটা মাটির উঁচু বেদি আছে, আর তার গায়ে খোদাই করা অগ্নিশুদ্ধি হইলেই বোধন। তারা সেদিকে এগিয়ে যায়। বেদির একপাশে 3টি ধাতব গর্ত, একটি একটু বড় আর বাকি দুটি ছোট। অর্ণব সেই গোলাপি কাঁচের বস্তুটি বড় গর্তটায় রাখতেই কুয়াশা ভরা বাতাস হঠাৎ যেন ভারী হয়ে এলো। ঘরটা কেঁপে উঠল হালকা গর্জনে। একটা প্রাচীন যান্ত্রিক শব্দ ভেসে এলো ঘরটার ভেতরে। দেওয়ালের একপাশে ফাটল ধরল। হঠাৎই দেওয়াল ঘুরে গিয়ে খুলে গেল এক গোপন কুঠুরির দরজা। ভেতরে অন্ধকার, ছোট্ট ঘর, তার মাঝখানে রাখা এক পাথরের স্তম্ভ। স্তম্ভের গায়ে গায়ে খোদাই এক বিশাল মানচিত্র পুরনো কলকাতার। কিন্তু এই মানচিত্রের কেন্দ্রবিন্দুতে আর কোনো গলি বা রাস্তা নেই, আছে শুধু একটি নাম, অগ্নিমার্গ, 9টি চোখের পথ। অর্ণব সেই মানচিত্র ভালো করে দেখল। তার চোখ স্থির হয়ে গেল কলকাতার এক অচেনা কোণে, কালীঘাট আর বাগবাজারের মাঝখানে একটা এলাকা, যেখানে আজকের দিনে কোনো উল্লেখযোগ্য কিছু নেই। কিন্তু মানচিত্রে সেই এলাকাটা ঘিরে টানা হয়েছে সূক্ষ্ম নকশার একটা ঘূর্ণি, আর তার কেন্দ্রে সেই একই প্রতীক, ত্রিভুজ ও সূর্য। এই জায়গাতেই হয়তো শেষ সংকেত আছে, অর্ণব বলল। সৌমিক ও রিয়া নিঃশব্দে মাথা নাড়ল। বাইরে তখন সন্ধি পুজোর শেষ ধাপে ঢাকের বাজনা তীব্র হচ্ছে। ভিড় আর আনন্দে মুখর কলকাতার অষ্টমী রাত। কিন্তু এই তিনজনের সামনে তখন খুলে যাচ্ছে এক নতুন অধ্যায়। 9টি চোখ মানে কি? অগ্নিমার্গের শেষ গন্তব্য কোথায়? 300 বছর আগে দেবীর চোখে কেন রাখা হয়েছিল এই সংকেত? আর কারা লুকিয়ে রেখেছিল এই সত্য? আর ওরা তখনও জানে না এই রহস্যের পথে সামনে যে আসছে সে শুধু অতীতের নয়, বর্তমানের কেউ, যে এই গোপন পথের খবর জানে আর চায় না এই সত্য আর কেউ দেখতে পাক।
আপনারা শুনছিলেন হোক গল্পর অডিও সিরিজ দেবীর চোখে ছিল সংকেত, শুভ অষ্টমীর তৃতীয় পর্ব। কেমন লাগলো আজকের পর্ব? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আগামী পর্বে নবমী ও দশমী রাতে রহস্য আরও ঘনীভূত হবে আর খুলে যাবে অগ্নিমার্গের চূড়ান্ত সংকেত। আপনাদের পাশে থাকাই আমাদের প্রেরণা। শুভ নবমীর আগাম শুভেচ্ছা রইল আপনাদের সকলকে। সাবস্ক্রাইব করুন আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না। হোক গল্পে শোনো গল্প হারিয়ে যাওয়া শব্দে।